নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মাত্র একটা ফোন কলের সমস্ত রাজনৈতিক পটচিত্রটা বদলে গেল। তেমনই একটা প্রেক্ষাপট এই মুহূর্তে উঠে এলো বিহার থেকে, এবং দিল্লি থেকে সেই ফোন কলটা গিয়েছিল লালু প্রসাদ যাদবের কাছে। তার পরবর্তীতে সেই একই ফোন কলে কথা হয় একদম তেজস্বী যাদব তার সঙ্গে, এবং তার পরবর্তীতে সম্পূর্ণ ইন্ডিয়া গঠবন্ধন বা মহাগঠবন্ধন যেটাকে আমরা বলি বিহারে, সেই সমস্তটার মধ্যে যত সমস্যা দেখা গিয়েছিল শেষ কয়েক সপ্তাহ ধরে সিট শেয়ারিংটাকে নিয়ে সমস্তটার একটা সমাধান সূত্র বেরিয়ে এসেছে। এবং তার পরবর্তীতে যা খবর উঠে আসছে, আজ বৃহস্পতিবার বিকেল বেলা মহাগঠবন্ধন একটা বড় সড়ো প্রেস কনফারেন্স করতে চলেছে, এবং যেখান থেকে তারা তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করতে যাচ্ছে, তেমন একটা খবর উঠে আসছে বিহার থেকে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট, কে ফোনটা করলেন দিল্লি থেকে, কিভাবে কথা হলো লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সঙ্গে, তার পরবর্তীতে মাঝরাত পর্যন্ত, গতকাল বুধবার মাঝরাত পর্যন্ত লালু প্রসাদ যাদবের বাড়িতে মিটিং হয়েছে। সেই মিটিং এর ছবি আপনাদেরকে দেখাবো। কে গেলেন রাহুল গান্ধীর পক্ষ থেকে কথা বলতে, কেই বা ফোন করলেন, সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন, সেসব স্কিপ না করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে বিহারে আমরা দেখতে পেয়েছিলাম যে সিট শেয়ারিং রেশিওটা, সেটাকে কেন্দ্র করে বেশ খানিকটা মনোমালিন্য দেখা গিয়েছিল। বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের মধ্যে, ইন্ডিয়া জোটের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম আরজেডি সবচেয়ে বেশি ভোটে তারা লড়ছে, 140টার কাছাকাছি তারা আসন নিয়েছে নিজেরা লড়াই করবার জন্য। কিন্তু তার মধ্যে প্রথম যে 6 নভেম্বর ভোটটা হতে চলেছে, সেখানে 121টা আসন, এবং তার মধ্যে 115টা আসনে যদিও বা ঠিক হয়েছে যে আলাদা আলাদা প্রার্থী সমস্ত দল দেবে, কিন্তু বাকি 6টা আসনকে ঘিরে সমস্যা তৈরি হয়েছিল। ফ্রেন্ডলি ফাইট বলা হচ্ছিল, কিন্তু ফ্রেন্ডলি ফাইট হলেও সেই সুবিধাটা কারা পেত? সেই সুবিধাটা তো অবশ্যই বিজেপি বা এনডিএ সরকারের যে সমস্ত প্রার্থী তারা পেত। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে সরাসরি রাহুল গান্ধী মাঝখানে আসেন। রাহুল গান্ধী বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রাম, তার সঙ্গে তেজস্বী যাদবের যে একটা ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হচ্ছিল, সেটাকে নিয়ে একদম মাঝখানে আসেন রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধী ঠিক করেন সরাসরি যে তিনি একজন ট্রাভেল শুটারকে পাঠাবেন। ট্রাভেল শুটার বলতে যে কোনো সমস্যায় যিনি একদম মাঝখানে আসেন এবং সমস্যার সম্পূর্ণ সমাধান তিনি করেন। রাহুল গান্ধী সেই ফোনটা করেছিলেন লালু প্রসাদ যাদবকে, এবং তার পরবর্তীতে তিনি তেজস্বী যাদবের সঙ্গে কথা বলেন, এবং ট্রাভেল শুটার হিসাবে অর্থাৎ একদম গিয়ে সমস্ত সমস্যা রাহুল গান্ধীর হয়ে তিনি মিটিয়ে আসবেন কংগ্রেসের পক্ষ থেকে, পাঠান অশোক গেহলোতকে। অশোক গেহলোত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অত্যন্ত গুণী একজন সংগঠক মানুষ, এবং তিনি বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় কংগ্রেসের হয়ে হাল ধরেছেন, এবং সম্পূর্ণ সমস্যার সমাধান করার জন্য তার কোনো জুড়ি মেলা ভার, এবং বহু পুরনো নেতা লালু প্রসাদ যাদবের, বহুদিনের পুরনো একজন পরিচিত মানুষ তিনি গতকাল বিকাল বেলা রাহুল গান্ধীর নির্দেশ অনুযায়ী একদম সরাসরি লালু প্রসাদ যাদবের বাড়িতে যান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অশোক গেহলোত মাঝখানে বসে আছেন, একদম লালু প্রসাদ যাদব বিছানার উপর বসে আছেন, রাবড়ি দেবী উল্টো দিকে বসে আছেন, পাশে বসে আছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এবং সেই যে প্রেক্ষাপটটা তৈরি হয়, সেখান থেকে কিন্তু এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে, অশোক গেহলোত সম্পূর্ণ বিষয়টা সম্বন্ধে কথা বলেছেন। রাহুল গান্ধী যা যা কথা তার মাধ্যমে বলতে চেয়েছিলেন, সমস্ত কথা শোনার পরে বেশ কিছু সিট, অর্থাৎ 243টার মধ্যে হয়তো বেশ কিছু সিটে একটা ফ্রেন্ডলি ফাইট এখনো দেখা যেতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটা উঠে এসেছে, যেটা নিয়ে একটা ডিফারেন্স ছিল, যে তেজস্বী যাদব পরবর্তীতে মুখ্যমন্ত্রী হবেন কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন নেই। এবং আজ বিকেলবেলা প্রথমবার বিহারের ভোটের আগে কোনো গঠবন্ধন, কোনো অ্যালায়েন্স তাদের একটা প্রেস কনফারেন্স সমস্ত দলকে নিয়ে করবে, তেমন একটা খবর উঠে আসছে এই মুহূর্তে। এর আগে একটা প্রেস কনফারেন্স এনডিএ তারা সময় দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে একদম এসে নীতিশ কুমার সেই প্রেস কনফারেন্স থেকে সরে দাঁড়ান, এবং তিনি বলেন যে আমি সিট শেয়ারিং নিয়ে শেষ পর্যন্ত কোনোভাবেই সন্তুষ্ট নয়, এবং সেই জন্য এই প্রেস কনফারেন্সের করার কোনো মানে দেখছি না। এবং নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে না, এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে, অমিত শাহ যা ইঙ্গিত দিয়েছেন আজ তাকে দেওয়া ইন্টারভিউতে, সেখানে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী আর করা হবে না। তাহলে সেই ক্ষেত্রে যে প্রশ্নটা আজকের পর থেকে বিহারের মানুষের মনের মধ্যে আসবে, সেটা একটাই প্রশ্ন, যে ইন্ডিয়া গঠবন্ধনের তো মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী যাদব, তাহলে আপনাদের যে গঠবন্ধন সেখানে মুখ্যমন্ত্রীর মুখ নেই কেন? আমরা কাকে দেখে ভোট দেব, কাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আপনাদেরকে ভোট দেব? এই প্রশ্নের মুখোমুখি অবশ্যই হতে হবে অমিত শাহকে, এই প্রশ্নের মুখোমুখি অবশ্যই হতে হবে অন্তত যারা ভোটে লড়াইটা করছেন, অর্থাৎ সম্রাট চৌধুরীর মতন নেতাদের,
বিজেপির তরফ থেকে কে মুখ্যমন্ত্রী হবে, সেটা কি সম্রাট চৌধুরী, নাকি আবার পরবর্তীতে নীতিশ কুমার এনডিএর তরফ থেকে মুখ্যমন্ত্রী হবে, নাকি চিরাগ পাসওয়ান, কে মুখ্যমন্ত্রীটাকে, নাকি আবার জিতেন রাম মাঝি যাকে মাঝখানে একটা সময়ের জন্য বিহারের মানুষকে দেখতে হয়েছিল মুখ্যমন্ত্রী, যে সেই জিতেন রাম মাঝি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন? এই সমস্ত প্রশ্নগুলো আজকের পর থেকে উঠতে বাধ্য, কারণ আজকে বিকেল বেলা প্রেস কনফারেন্সে ঘোষণা করা হবে এমন খবর উঠে আসছে যে তেজস্বী যাদব পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু এখানে একটা গ্লিচ আছে, যে গ্লিচটা নিয়ে এই মুহূর্তে একদম নীতিশ কুমার লড়াইটা করছেন। নীতিশ কুমার, যা খবর উঠে আসছে, নীতিশ কুমার কিন্তু এই মুহূর্তে সিট শেয়ারিং নিয়ে কখনোই একদম যে তিনি খুশি বা তার মতন তিনি এনডিএ কে সাপোর্ট যেমন করছেন তেমন করে যাবেন তেমন বিষয়টা নয়। যে খবর উঠে আসছে তিনি লালু প্রসাদ যাদব এবং কংগ্রেসের সঙ্গে টাচে রয়েছেন। কেন এই কথা বলছি, কার মাধ্যমে এই কথা উঠে আসছে? পাপ্পু যাদব। পাপ্পু যাদব কি বলছেন? পাপ্পু যাদব বলছেন যে নীতিশ কুমারকে ছাড়া এরা যে এত লাফালাফি করছে, নীতিশ কুমার শেষ পর্যন্ত কি থাকবে এদের সঙ্গে? তাহলে তিনি থাকবেন কার সঙ্গে? পাপ্পু যাদব সেই সূত্রে বলেন যে কংগ্রেসই একমাত্র নীতিশ কুমারকে সম্মান দেবে। কিভাবে সম্মান দেবে? পরবর্তীতে আবার মুখ্যমন্ত্রী তৈরি করতে নীতিশ কুমারকে কংগ্রেস সাহায্য করবে, এইটাই কি ইঙ্গিত নয়? তার কারণটা এই মুহূর্তে যেটা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, যারা বিভিন্ন জায়গা থেকে বিহারে সাংবাদিকতা করেন এবং বিভিন্ন জায়গায় বলেন বিষয়গুলো সম্বন্ধে ব্যাখ্যা করেন, তারা বলছেন যে নীতিশ কুমার কিন্তু পরবর্তীতে রামবিলাস পাসওয়ানের মতন একদম স্ট্র্যাটেজিটা নিয়ে নিয়েছেন। অর্থাৎ দলিত, অতি পিছিয়ে পড়া মানুষ যারা, আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা, সংখ্যালঘু ভোট যেটা, সেগুলোকে একদম টার্গেট করে নীতিশ কুমার এগোচ্ছেন। তার 101খানা আসনে, এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে 101খানা আসনের বাইরে নীতিশ কুমার প্রচার করতে খুব একটা ইন্টারেস্টেড নয়। সেই খবর ইতিমধ্যেই বেরিয়ে এসেছে জেডিইউর মধ্যে থেকে, এবং সেই জায়গা থেকেই নীতিশ কুমার এখন একমাত্র পাখির চোখ করে এগোচ্ছেন যে 40 থেকে 45টা সিট, অর্থাৎ আগের বার 42টা সিট পেয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছিলেন গত 5 বছর আগে। সেই একই স্ট্র্যাটেজি, আর কোনো স্ট্র্যাটেজি বদলের দরকার নেই। বিহারে যদি 40 থেকে 45টা সিট নীতিশ কুমার 101খানা আসর লড়াই করে পান, তাহলেই সম্পূর্ণ বিহারের যে সরকার তৈরি করার চাবিকাঠি সেইটা তার হাতে থাকবে, এবং এই গঠবন্ধন যদি তৈরি না করে তাহলে ওই গঠবন্ধন তৈরি করতে বাধ্য থাকবে। এবং আবারও কিন্তু পরবর্তীতে বিহারে আমরা যে ছবিটা দেখতে অভ্যস্ত, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী, সেরকম ঘটনাও ঘটতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে বিহার থেকে উঠে আসছে। অবশ্যই এই মুহূর্তে প্রেক্ষাপট বদল হতে পারে, কারণ নীতিশ কুমার এই মুহূর্তে জানেন যে তাকে এনডিএ আর মুখ্যমন্ত্রী করতে চাইছে না। তাই জন্য নীতিশ কুমার এখন চুপচাপ রয়েছেন সম্পূর্ণ 14ই নভেম্বরের দিকে তাকিয়ে। 14ই নভেম্বর রেজাল্টের পর যদি দেখা যায় জেডিইউ কোনোভাবে 40টা আসন পেয়েছে, 40টা, মাত্র 40টা 101টার মধ্যে লড়াই করে তারা পেয়েছে, তাহলে সম্পূর্ণ বিষয়টা কিন্তু নীতিশ কুমার ঘোরাবেন। সম্পূর্ণ বিষয়টা কিন্তু নীতিশ কুমার একদম বসে থাকবেন যে কোন গঠবন্ধন তাকে মুখ্যমন্ত্রী করবে। একটাই এই মুহূর্তে চাহিদা নীতিশ কুমারের, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে মহাগঠবন্ধন তারা যে লড়াইটা করছে, তাদেরও কিন্তু নীতিশ কুমারকে নিয়ে খুব একটা অসুবিধা নেই। কংগ্রেসের মূল অসুবিধা কিন্তু একদম বিজেপিকে নিয়ে, বিজেপিকে আটকাতে হবে সেইটা তাদের লক্ষ্য। এবং রাহুল গান্ধী অশোক গেহলতকে নিয়ে সম্পূর্ণ যে একটা বিশাল খেলা করলেন, লালু প্রসাদ যাদবের বাড়িতে পাঠিয়ে দিলেন, রাত ভোর সেখানে মিটিং হলো, সেই বিষয়গুলো কিন্তু একমাত্র বিজেপিকে আটকানোর জন্য। তাদের যদি কোথাও গিয়ে পিছিয়ে আসতে হয়, একদম তেজস্বী যাদব তাকে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াইটাও করাতে হয়, তাহলেও তাদের কোনো অসুবিধা নেই। এবং বিহারের মানুষ এই প্রশ্ন কিন্তু করবেন, বিহারের মানুষ অত্যন্ত পলিটিক্যালি অ্যাওয়্যার মানুষ। বিহারের মানুষ কিন্তু অবশ্যই, ঝাড়খণ্ড বিহার ভেঙেই হয়েছিল আপনারা জানেন, ঝাড়খণ্ডে ভোটের আগেও কিন্তু সম্পূর্ণ অমিত শাহ পুরো খেলাটা কন্ট্রোল করতে চেয়েছিলেন, সেখানে পারেননি। সেখানে শেষ পর্যন্ত হেমন্ত সোরেন তিনিই কিন্তু জিতে গিয়েছিলেন এবং অমিত শাহের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। ঠিক একই মানসিকতার মানুষ বসে আছেন বিহারে, এবং তাদের হাতে সম্পূর্ণ কিন্তু একটা প্রশ্ন এখন উঠে যাচ্ছে আজকের পর থেকে। আজকে যে ইন্ডিয়া গঠবন্ধন প্রেস কনফারেন্সটা করবে, সেখানেই তারা যে ইউনাইটেড সেটা একটা ছবি ধরা পড়বে। এবং তার সঙ্গে যে আরো গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা কাজ করছে, যদি ইন্ডিয়া গঠবন্ধন যে খবরটা উঠে আসছে শেষ পর্যন্ত যদি সেই খবরটাই স্থায়ী হয় যে তেজস্বী যাদবকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দিলাম, তাহলে আজকের পর থেকে সোশ্যাল মিডিয়া হোক কিংবা প্রচার হোক ভোটের, একটা প্রশ্ন ফেস করতে হবে বিজেপিকে যে ইন্ডিয়া গঠবন্ধন তো তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করবে বলে লড়াইটা করছে, আপনারা কাকে মুখ্যমন্ত্রী করবেন? এই প্রশ্ন অবশ্যই এই মুহূর্তে বিহারবাসী করবে এবং তার নিরিখে তারা ভোট দেবে। কারণ প্রধানমন্ত্রী পদপ্রার্থী সেটা তো একদম আগে থেকে ঘোষণা করে দেয় ভারতীয় জনতা পার্টি। এখন থেকে 29 সালে প্রধানমন্ত্রী হবেন, 29 সালে ভোটে জেতার পরে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী, সেটা তারা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু বিহার ভোটের ক্ষেত্রে সেটা কেন তাকে বলতে হচ্ছে যে পরবর্তীতে বিধায়করা তৈরি করবে তাদের মুখ্যমন্ত্রী কে হবে?
তাহলে পরবর্তীতে যেটা দলের এমপিরা কি ঠিক করে যে প্রধানমন্ত্রী কে হবে? তা তো হয় না। সেই ক্ষেত্রে তো আগে থেকে ঘোষণা করে দেওয়া হয়, 5 বছর আগে থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। তাহলে সেই বিষয়টা তো প্রশ্নের মুখে উঠবেই বটে। এবং এখন যেভাবে অমিত শাহ প্রশান্ত কিশোরের 3 জন প্রার্থীকে অলরেডি নমিনেশন উইথড্র করতে বাধ্য করেছেন এমন অভিযোগ করছেন প্রশান্ত কিশোর, গতকালই আপনাদেরকে জানিয়েছি সেই খবর। সেই বিষয়গুলো থেকে কিন্তু একটাই জায়গা উঠে আসছে যে মহাগঠবন্ধন যদি একতাবদ্ধ হয়, সেই ছবিটা যদি ধরা পড়ে, তাহলে অমিত শাহ কিন্তু অবশ্যই এই মুহূর্তে আর বিহারের যে সম্পূর্ণ লড়াইটা তার হাতে তিনি রাখতে পারবেন না। আপনার সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এই মুহূর্তে রাহুল গান্ধীর যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, অন্তিম মুহূর্তে এসে অশোক গেহলোত তাকে পাঠিয়ে রাহুল গান্ধী যে বার্তাটা দিতে চেয়েছেন যে তেজস্বী যাদব তাকেই সম্পূর্ণভাবে নেতা মেনে আমরা ভোটের লড়াইটা করব। বেশ কিছু আসলে ফ্রেন্ডলি ফাইট হতে পারে, কিন্তু সেই সমস্ত বাদ রেখে আমাদের সম্পূর্ণ যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন সেটা আর থাকবে না। এটা কতটা কার্যকর হবে বিহার ভোটের ক্ষেত্রে, অবশ্যই এই মুহূর্তে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই শেয়ার করুন আমাদের চ্যানেল বেশি বেশি করে। ধন্যবাদ।